সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। এই মুহূর্তে আপনাদের সঙ্গে কথা বলতে চাই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বিএনপি সরকারকে লাল কার্ড, ভূ রাজনীতির নতুন খেলা। দর্শক, আপনার কাছে কোনো তথ্য উপাত্তের কোনো প্রয়োজন নেই। একটু স্বাভাবিক দৃষ্টিতে, সাধারণ দৃষ্টিতে যদি আপনি খেয়াল করেন যে বিএনপি সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন এক প্রকার উঠে গেছে। শুধু তাই নয়, যে আন্তর্জাতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল, ইউনূসকে এখানে ক্ষমতায় বসানো হয়েছিল, সেই ইউনূসের ওপরও কোনো ধরনের কোনো সমর্থন নেই। সাম্প্রতিক ঘটনা প্রবাহ তাই বলে। আবার অনেকে বলবেন যে না, এই তো পরিস্থিতি পরিবর্তন হতে হতে আবার দেখছি উল্টো দিকে ঘুরছে, নানা অসম্ভব ঘটনা ঘটছে। একটা কথা মনে রাখবেন, ষড়যন্ত্রকারীরা জানে যে আমার মৃত্যু নিকটে, দুদিন পরে আমি মারা যাব, দুদিন আগেও আপনাকে মারতে চাইবে। একটি উদাহরণ দিলে এই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। 1971 সালের কথা মনে করুন। ষড়যন্ত্রকারীরা, আমাদের বিরুদ্ধ শক্তিরা, পাকিস্তানি পক্ষ, এদেশীয় রাজাকার, স্বাধীনতা বিরোধী শক্তি জানতো যে খুব শীঘ্রই বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে। আপনারা দেখেছেন যে স্বাধীন হয়েছে। 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে। 14 ডিসেম্বর, মাত্র 2 দিন আগে, কি নারকীয় কর্মকাণ্ড করেছে ষড়যন্ত্রকারীরা। এমনটা তারা জানে তারা পরাজিত হতে যাচ্ছে, কিন্তু পরাজিত হওয়ার আগে তারা আপনাকে নিয়ে, সবাইকে নিয়ে মরবে, মরতে চাইবে। এই জন্যই বলছি যে ভূ রাজনীতির প্রেক্ষাপট আসলে পাল্টে যাচ্ছে। যেটি দেখছেন সামনে নড়াচড়া, পেছনে সম্পূর্ণ ভিন্ন ঘটনা ঘটছে, তার কয়েকটি প্রমাণ ইতিমধ্যে ঘটে গেছে। আর এই কারণেই প্রশ্ন আসছে যে বিশ্ব রাজনীতির ভূ রাজনৈতিক সমীকরণে কি কোনো নীরব ও গভীর পরিবর্তন ঘটার সংকেত মিলছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চাওয়া সাক্ষীদের পরিচয় গোপন রাখার জাতিসংঘের সিদ্ধান্ত এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি পর্যবেক্ষণে উঠে আসা বিস্ফোরক তথ্য, এই দুটি বিষয়ে এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেন জাতিসংঘের মতো বৈশ্বিক সংস্থা বিচারিক প্রক্রিয়ায় কিছু তথ্য ও সাক্ষীদের পরিচয় শেয়ার করতে অপারগতা জানালো? কেন বা আন্তর্জাতিক স্তরে একাধিক রিপোর্ট নিয়ে আলোচনা বাড়ছে? এর পেছনে কি বিশ্ব শক্তির কোনো রাজনৈতিক ও ভূকৌশলগত হিসেব নিকাশ কাজ করছে, নাকি এটা সম্পূর্ণ আন্তর্জাতিক মানবাধিকার ও আইনি কাঠামোর নীতিগত অবস্থান? আজকের বিস্তারিত বিশ্লেষণে আমরা দুটি মূল ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য ও আন্তর্জাতিক সম্পর্কের গভীর সমীকরণ ধরে আলোচনা করব। এর আগেও খন্ড খন্ড ভাবে যদিও আমরা আলোচনা করেছি, কিন্তু আজকে একটা কমপ্লিট আলাপ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি তথ্যের পেছনে লুকিয়ে আছে ভূ রাজনীতির অত্যন্ত সূক্ষ্ম বার্তা। দর্শকের সুবিধার্থে প্রথমে আসা যাক সাম্প্রতিক সময়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি ও আন্তর্জাতিক ঘটনার দিকে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক প্রক্রিয়া চলাকালীন প্রসিকিউশন থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি তথ্য সামনে আনা হয়েছে। ডেইলি স্টারে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম আদালতকে আনুষ্ঠানিকভাবে জানান যে 2024 সালের জুলাই অভ্যুত্থান, তারা অভ্যুত্থান বলে, আমরা অভ্যুত্থান বলি না, আমরা এটিকে ষড়যন্ত্র বলি, সেই ষড়যন্ত্রের সময় ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে যেসব প্রত্যক্ষদর্শী সাক্ষ্য ব্যবহার করা হয়েছিল তাদের পরিচয় ট্রাইব্যুনালের কাছে প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে জাতিসংঘ। এখন প্রশ্ন ওঠে, জাতিসংঘ কেন এই তথ্য শেয়ার করেনি? প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের কার্যালয় জানিয়েছে তাদের এই অবস্থানের মূল কারণ বাংলাদেশের 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বিদ্যমান মৃত্যুদণ্ড বা
ক্যাপিটাল পানিশমেন্টের বিধান। জাতিসংঘ নীতিগতভাবে বিশ্বজুড়ে যে কোনো বিচারিক প্রক্রিয়ায় মৃত্যুদণ্ডের শাস্তির বিরোধিতা করে থাকে। OHCHR পরিষ্কারভাবে উল্লেখ করেছে যে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের ট্রাইব্যুনাল আইন থেকে মৃত্যুদণ্ডের বিধান অপসারণ করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের প্রতিবেদনে উদ্ধৃত প্রত্যক্ষদর্শীদের পরিচয় ও সুনির্দিষ্ট তথ্য প্রদান করবে না। আদালতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অন্যান্য শীর্ষ নেতার বিরুদ্ধে বিচারিক যুক্তিতর্ক উপস্থাপনের সময় প্রসিকিউটর তামিম এই তথ্য উল্লেখ করেছিলেন এটি কয়েকদিন আগে। জাতিসংঘের এই নীতিগত অবস্থানের কারণে প্রসিকিউশনকে পরবর্তীতে ট্রাইব্যুনালে নিজেদের নিজস্ব প্রত্যক্ষদর্শীদের উপস্থাপন করে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া পরিচালনা করতে হয়েছে। প্রসিকিউটর আদালতের বাইরে গণমাধ্যমকে আরো স্পষ্ট করেন যে জাতিসংঘ সাধারণত সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতেই পরিচয় গোপন রাখে, তবে আন্তর্জাতিক আইনি কাঠামো ও জাতিসংঘের সার্বজনীন নীতিমালার স্থান থেকে এই শর্ত যুক্ত করা হয়েছে যে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের বিচারে সরাসরি সাক্ষীর পরিচয় হস্তান্তর তাদের বিশ্বজনীন সনদের পরিপন্থী। আইনি এই জটিলতার পাশাপাশি রাজনৈতিক ও আন্তর্জাতিক বিশ্লেষকদের নজর কাটছে বৈশ্বিক পরাশক্তিগুলোর নীরব ও কৌশলগত চালকগুলোর দিকে। আন্তর্জাতিক বিশ্লেষণে বিভিন্ন গণমাধ্যম ও আন্তর্জাতিক সাময়িকীতে আলোচনা চলছে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা এবং জাতিসংঘ সহ অন্যান্য প্রধান শক্তিগুলোর নীতিগত অবস্থানের কোনো রূপান্তর ঘটছে কিনা। আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল মনে করে, প্রথমত আন্তর্জাতিক মানের মানবাধিকার সুরক্ষা ও মৃত্যুদণ্ড রহিতকরণের মতো বিষয়গুলোতে জাতিসংঘ যখন কড়া অবস্থান নেয়, তখন তা শুধু আইনি প্রক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এর একটি সুদূর প্রসারী কূটনৈতিক প্রভাবও থাকে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রটি হলো আন্তর্জাতিক নিরাপত্তা ও গোয়েন্দা পর্যালোচনার জায়গা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং বিশ্ব নিরাপত্তা সংস্থাগুলোর প্রতিবেদনে যখন দক্ষিণ এশিয়ায় আন্তর্জাতিক উগ্রবাদী বা জঙ্গি গোষ্ঠীগুলোর তৎপরতা ও আস্তানা গড়ার মতো বিষয় স্পর্শ করা হয়, তখন পুরো অঞ্চলের সার্বিক নিরাপত্তা কাঠামোর সমীকরণ বদলে যায়। নিরাপত্তা পরিষদের বিভিন্ন মনিটরিং টিমের রিপোর্টে আল কায়েদা বা অন্যান্য আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীগুলির আঞ্চলিক নেটওয়ার্ক শক্তিশালী হওয়ার যে সতর্ক বার্তাগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে উত্থাপিত হয়, বিশ্ব শক্তিগুলো তা অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করে। আমেরিকা সহ প্রধান পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ার নীতি নির্ধারণে দুটি প্রাথমিক মানদণ্ডকে সামনে রাখে: এক, আন্তর্জাতিক নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমন; দুই, মানবাধিকার রক্ষা ও সার্বজনীন আইনি কাঠামোর প্রয়োগ। যখন আন্তর্জাতিক আইনি বিচারে জাতিসংঘের আইনি বাধা সৃষ্টি হয় বা আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে আন্তর্জাতিক রিপোর্টে বিভিন্ন ঝুঁকি চিহ্নিত করা হয়, তখন তা কেবল অভ্যন্তরীণ রাজনীতির বিষয় থাকে না, বরং এটি আন্তর্জাতিক কূটনৈতিক সমর্থনের ক্ষেত্রে একটি সংবেদনশীল বার্তা তৈরি করে। বাংলাদেশ ও ভারতের দর্শকদের জন্য এই ঘটনার প্রভাব বোঝা অত্যন্ত জরুরি। প্রথমত, ভারতের দৃষ্টিকোণ থেকে নয়াদিল্লি সর্বদা তার প্রতিবেশী কৌশলগত স্থিতিশীলতা ও নিরাপত্তার বিষয়ে অত্যন্ত সচেতন। দক্ষিণ এশিয়া অঞ্চলের সীমান্ত নিরাপত্তা ও আন্তর্জাতিক উগ্রবাদের যে কোনো ধরনের উত্থান ভারত অত্যন্ত গুরুত্বের সাথে দেখে। জাতিসংঘ বা আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থার রিপোর্টে যখন আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকি কিংবা উগ্রবাদী শক্তির তৎপরতার কথা উঠে আসে, তখন ভারতের নীতি নির্ধারকদের কৌশলগত চিন্তায় সেটি বড় একটি ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ত, বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জাতিসংঘের সরাসরি সহযোগিতা না পাওয়া এবং আইনি বাধ্যবাধকতার কারণে জাতিসংঘের তথ্য না পাওয়া প্রসিকিউশনের জন্য যেমন একটি চ্যালেঞ্জ, তেমনি এটি আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার উপরও একটি মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে। বিশ্ব সম্প্রদায় এবং আমেরিকা কি তবে সরাসরি কোনো দূরত্ব বজায় রাখছে, নাকি এটি আন্তর্জাতিক নীতির একটি কঠোর প্রাতিষ্ঠানিক রূপ?
বিশ্লেষকরা বলছেন বিশ্ব শক্তিগুলো কখনোই হুট করে সম্পর্ক ছিন্ন করে না, বরং তারা আন্তর্জাতিক আইনি নিয়ম, জাতিসংঘ সনদ এবং নিরাপত্তার মানদণ্ডকে হাতিয়ার করে নিজেদের নীতিগত ও কৌশলগত অবস্থান স্পষ্ট করে। জাতিসংঘের এই ধরনের কড়া আইনি শর্ত প্রয়োগ এবং আন্তর্জাতিক গোয়েন্দা দলগুলোর নিরাপত্তা পর্যালোচনা মূলত এটি ইঙ্গিত করে যে বৈশ্বিক পরাশক্তিগুলো দক্ষিণ এশিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করার ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম ও নিরাপত্তার বিষয়টিকে শীর্ষে রাখছে। তাহলে পুরো সমীকরণটি শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে? একদিকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের আইনি ধারা না সরানো পর্যন্ত জাতিসংঘের সরাসরি প্রত্যক্ষদর্শীদের তথ্য না দেওয়ার নীতিগত অবস্থান, অন্যদিকে বৈশ্বিক নিরাপত্তার প্রেক্ষাপটে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রিপোর্ট কেন্দ্রিক ভূ রাজনৈতিক পর্যবেক্ষণ, সব মিলিয়ে বাংলাদেশ ও পুরো অঞ্চলের ভবিষ্যৎ কূটনৈতিক ও আইনি চালচিত্রের ওপর যে সুদূর প্রসারী প্রভাব পড়তে যাচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এর ফলে বিএনপি সরকার, যাদের উপর এক প্রকার প্রচ্ছন্ন সমর্থন ছিল বলে বলা হয় বিশ্ব শক্তির, এবং পূর্ববর্তী ইউনূস সরকারের ধারাবাহিক সরকার বিএনপি সরকার, ইউনূসেরই একটা জাস্ট ইউনূসের যে লোকগুলো ছিল পরিষদে, সেগুলো পাল্টে বিএনপি দলীয় রাজনৈতিক লোকজন এখন বসেছে এবং দেশ চালাচ্ছে। বিশ্ব শক্তি এখান থেকে পিছে সরে গেছে নানা কারণে। এই পিছে সরাটা শেষ পর্যন্ত এই সরকারকে কোথায় নিয়ে দাঁড় করায় সেটি এখন দেখার বিষয়, আমরা নিশ্চয়ই দেখব। তারেক রহমান সাহেব ভারতে যাবেন কি যাবেন না, এই আলোচনাটা কোনোভাবেই থামছে না, কোনো পক্ষ এটাকে থামাচ্ছে না। কিন্তু আমরা যদি তারেক রহমান সাহেবের যে প্রেসক্রাইবড পরামর্শ, মানে যে তাদের যে ঘোষিত যে অবস্থান, সেটা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আসলে তারেক রহমান সাহেবের ভারতে যাওয়ার কোনো মুখই উনি রাখেননি। অর্থাৎ উনি কোনোভাবেই এই জিনিসটাকে, তিনি যে এখন ভারতে যেতে পারবেন এই অবস্থাটা তিনি আর রাখেননি, যদি না ভারত তার দাবি মতো আপনার ব্যবস্থা গ্রহণ করে। ব্যবস্থাটা খুব সহজ, খুবই আপনার অর্থাৎ তারেক রহমানের দাবিটা অত্যন্ত সুস্পষ্ট। আপনারা জানেন তারেক রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয়, নিঃসন্দেহে এটা আর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নাই। আমরা প্রথম দেখলাম যে একটা রাজনৈতিক সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে পুরোপুরি একটা দলীয় মুখপাত্র হিসাবে, বা মুখপত্র বা পাত্র যেটাই বলুন, সেই হিসাবে ব্যবহার করছে। এটা আর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন নাই। তবে এমনকি ইউনূসের আমলেও কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ধরনের সংযত ভাব রক্ষা করেছিলেন, বিশেষ করে ইউনূসের দস্যুতন্ত্রের যিনি পররাষ্ট্র উপদেষ্টা, যিনি মূলত এই গোটা সিস্টেমের, অর্থাৎ ইউনূসের যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমের আপনার সবচেয়ে আপনি বলতে পারবেন যে সৎ মানুষ হিসাবে এই তৌহিদ হোসেনকে রাখতে হবে। আমরা কিন্তু ব্রিগেডিয়ার সাখাওয়াতকে ভাবতাম, পরে দেখা গেল যে ব্রিগেডিয়ার সাখাওয়াত চট্টগ্রাম বন্দরে তার ছেলেকে দিয়ে অনেক দুর্নীতি করিয়েছে, আর ইউনূসের সময়টা তো ছিল লুটপাটের। ফলে এই তৌহিদ হোসেনকেই একমাত্র আপনার বেস্ট হিসাবে ধরতে হবে তারেক রহমানের, ইউনূস এবং তারেক রহমান দুই গভর্নমেন্টের মিলে। এই তৌহিদ হোসেনের সময়ও কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়টা একটা সরকারি প্রতিষ্ঠান হিসাবে আপনি চিনতে পারতেন, এখন সেটাকে মোটেও চেনা যাচ্ছে না। এই দলীয় মুখপাত্রের মাধ্যমে, অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তারেক রহমান কি করলেন, তিনি প্রথমে 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে কথা বলার পর উনি এই পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বেশ কড়া পাবলিক স্টেটমেন্ট বা প্রেস স্টেটমেন্ট জারি করেছে, যেখানে তারা বলেছে যে শেখ হাসিনাকে ফেরত দেয়া না দেওয়ার উপর সম্পূর্ণরূপে নির্ভর করছে তারেক রহমানের ভারত যাত্রা। আপনারা জানেন সেই পাবলিক স্টেটমেন্টে, আমি শব্দগুলো আজকে আর ব্যবহার করব না, তারেক রহমান বা সার্বিকভাবে 24-এর জঙ্গিদের যে ঘৃণা, সেই ঘৃণাটা
সম্পূর্ণরূপে বের হয়ে এসে 5টা বিশেষণের মাধ্যমে শেখ হাসিনার উপর সেই বিশেষণগুলো তারা আরোপ করেছিল। এইরকম আপনারা জানেন অনেকগুলা, যেমন একটা বলেছিল যে জেনোসাইডার, শেখ হাসিনা ছিলেন জেনোসাইডার, এইভাবে 5টা বিশেষণ দিয়েছিল। এই কাগজটা যদি সারা পৃথিবীতে দেখানো হয় তাহলে সারা পৃথিবীর মানুষকে কনভিন্স করা সম্ভব 2024-এর জঙ্গি উত্থান এবং উত্থানকারীরা এবং তাদের সমর্থকরা, তাদের সুবিধাভোগীরা শেখ হাসিনাকে কত ঘৃণা করেন। এবং এটা দিয়ে প্রমাণ করা সম্ভব যে শেখ হাসিনা কোনোভাবেই, শেখ হাসিনা বা তার দল বা বর্তমান আওয়ামী লীগের সমর্থক বা বাংলাদেশের মূলধারা কোনোভাবেই 24-এর জঙ্গি উত্থানরা যতদিন বাংলাদেশ দখলে রাখবে সেখানে কোনো ন্যায় বিচার পাবে না। কারণ ন্যায় বিচারের প্রথম শর্তই হলো যে আপনার ঘৃণাকে সংযত করা। এটা ঘৃণাকে সংযত তো করতেই পারছে না, ঘৃণাকে উগরে দিচ্ছে। ফলে ওই জিনিসটা আসলে আওয়ামী লীগের এখন সুযোগ এসছে কাজে লাগানোর। যেই প্রথম কাগজটা তারা প্রকাশ করেছিল, দ্বিতীয় আরেকটা কাগজ দিয়ে, প্রথম কাগজে তারেক রহমানের সফরের কথা বলা নাই, দ্বিতীয় কাগজটা হলো মূলত প্রথম কাগজটার একটু উন্নত সংস্করণ, যেটাতে তারেক রহমানের ভারত যাত্রাকে পুরোপুরি কন্ডিশনাল করা হয়েছে যে ভারতীয় গণমাধ্যম এবং শেখ হাসিনা গণমাধ্যমে বক্তব্য দেওয়ার মাধ্যমে ভারত ওইটাকে সাবোটাজ করেছে, অর্থাৎ তারেক রহমান ভারত সফর করুন এইটাকে নষ্ট করেছে শেখ হাসিনার সেই বক্তব্য। আসলে দুটো কাগজের পরপর দরকার ছিল না, অর্থাৎ দুটো কাগজ ইস্যু করে তারেক রহমান সরকারও বিষয়টাকে আসলে এটা বন্ধ হয়ে যাক সেটা চান বলে মনে হয় না। আমি দু এক জায়গায় প্রশ্ন করতে দেখলাম যে ওই দ্বিতীয় কাগজটা যেটা ফরেন মিনিস্ট্রির যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পড়েছিল সেটা কি তার অবস্থান না এটা সরকারের, না এটা ফরেন মিনিস্ট্রির কোনো অফিসার তার অবস্থান এইভাবে প্রকাশ করে না, ওইটা সরকারের অবস্থান, পুরোপুরি তারেক রহমান সরকারের অবস্থান ছিল। এইভাবে দুইবার ক্রোধের প্রতিক্রিয়া দেখিয়ে তারেক রহমান সরকার কোনোভাবেই আসলে আর ভারত সফর করতে পারেন না, যদি তার দেয়া শর্ত যে শেখ হাসিনাকে তার মুখ বন্ধ করতে হবে। এবং দেখেন এই যে শেখ হাসিনা নাকি ভারতে থেকে এই যে বক্তব্য বিবৃতি যা দেন সেটা নাকি বাংলাদেশকে তিনি কি বলে, বাংলাদেশের এরা ইংরেজিতে বলে বিভিন্ন টক শোতে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে। আচ্ছা বলুন তো, শেখ হাসিনা এখন পর্যন্ত যে বক্তৃতা বিবৃতি দিয়েছে সেখানে বাংলাদেশের অস্থিরতা কিভাবে সৃষ্টি হয়েছে এটা কি কেউ কল্পনা করে বের করতে পারবেন? না। কিন্তু আমি জানি যে এই ধরনের কথাবার্তা যখন এরা বলবে, মানে তারেক রহমানের লোকজন টিভিতে এসে বা তার সমর্থকরা, এটা আসলে মূলত বাংলাদেশের মানুষের সামনে শেখ হাসিনার অবস্থানটা এবং শেখ হাসিনা যে একটা কনস্ট্রাকটিভ রোল নিচ্ছেন সেটাই প্রকাশ হবে। কারণ যখনই কেউ টক শোতে বলবে শেখ হাসিনা সেখানে বসে বাংলাদেশকে উচ্ছৃঙ্খল করতে চাচ্ছেন, বাংলাদেশের শান্তি নষ্ট করতে চাচ্ছেন, এটা যদি এইরকম বক্তব্য যদি কোনো মানুষের কানে ঢুকে, সে মানুষের কিন্তু আগ্রহ জানবে যে আমি শেখ হাসিনার কি বলেছেন সেটা শুনি, বুঝতে পেরেছেন? ফলে শেখ হাসিনার ওই বক্তব্য শোনার পর ওই মানুষ বুঝবে যে এখানে তো আসলে বাংলাদেশের পরিস্থিতি উত্তেজিত করার মতো কিছু নাই। আর এগুলো তো আমরা সবসময় প্রকাশ করছি। আর তারেক রহমানের সরকার, তার সমর্থক, তার বিশ্লেষকরাও কিন্তু শেখ হাসিনার বক্তব্য যাতে আরো বেশি প্রচারিত হয়, অর্থাৎ আরো বেশি মানুষের বক্তব্যগুলোর প্রতি আরো বেশি মানুষের আগ্রহ তৈরি হয়, সেইটা তারেক রহমানের লোকজনও করছেন। এখন তারেক রহমানের শর্ত, তারেক রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয় যেই কাগজ দিয়েছে সেটা যদি আপনি শর্ত হিসাবে দেখেন, সেই শর্তটা কি, নিদেন পক্ষে কমপক্ষে শেখ হাসিনার কথা বলা বন্ধ করতে হবে। শেখ হাসিনা কথা বলা বন্ধ করবেন না, তারেক রহমান ভারতে যাবেন না, এইটা তাদের ঘোষিত অবস্থান হয়ে গেছে তারেক রহমান সরকারের। এরপর আমরা কি দেখলাম যে শেখ হাসিনা আবার নিউ দিল্লি পোস্টে তিনি আবার একটা আর্টিকেল লিখেছেন। তাহলে তো ভারত সরকার আবার এটা ভঙ্গ করেছে, কারণ সবাই বলছে যে শেখ হাসিনা ভারত সরকার অনুমোদন দিলে না চাইলে তো এগুলো কিছুই করতে পারে না, কারণ শেখ হাসিনা তো ভারত সরকারের একজন আপ্যায়িত অতিথি,
অতিথি তার মানে হলো শেখ হাসিনার সব ধরনের নিরাপত্তা, স্বাধীনতা সবকিছু কিন্তু ভারত সরকারের হাতে। চাইলে ভারত সরকার এটা বন্ধ করতে পারেন, চাইলে এটা পারেন না। এখন ভারত সরকার তো এটা বন্ধ করছেন না, বন্ধ করলে তো তিনি এত কথা হয়ে যাওয়ার পর তারেক রহমান এইরকম একেবারে কঠোর শর্ত দেওয়ার পর যে শেখ হাসিনার কণ্ঠরোধ না করলে তিনি ভারত যাবেন না, তাহলে শেখ হাসিনা যখন এতগুলো শর্ত দুইবার দেয়া, বিভিন্ন বক্তব্য, দুইবার তো তারা লিখিত ভাবে দিয়েছে, আপনারা যদি খলিল সাহেব এবং অন্যান্য বক্তৃতাগুলা দেখেন তাহলে কিন্তু ওইটাই প্রতিষ্ঠিত হয় যে শেখ হাসিনা কথা বলা বন্ধ করবে, তারপর তারেক রহমান ভারতে যাবেন। সেটা তো হয় নাই, শেখ হাসিনা আবার কথা বলেছেন। তাহলে এখন তারেক রহমান ভারতে যেতে পারেন কিভাবে? আমি জানি না তারেক রহমান ভারতে যাবেন কি যাবেন না। শামা ওবায়েদ বলেছে প্রথম আলোতে যে, মানে আমি দেখলাম প্রথম আলোর একটা প্রতিবেদন, বা শামা ওবায়েদ বলেছে যে তারেক রহমানের ভারত যাওয়া সম্পর্কে তার কাছে কোনো আপডেট নাই। একটা রাষ্ট্রের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমান ভারতে যাবেন কি যাবেন না আপডেট নাই, অর্থাৎ ঠিক আছে নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে। আসলে কথাটা হবে যে এই ব্যাপারে বাংলাদেশ সরকার এখনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। আসলে তারেক রহমান কোনোভাবেই মানিজ্যত রক্ষা করে আর ভারতে যেতে পারছেন না, অর্থাৎ তাকে ভারতে যেতে হলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে হবে অথবা শেখ হাসিনার কণ্ঠরোধ করতে হবে। ভারত সরকার যদি এই কাজটা না করে, তারপরেও তারেক রহমান যদি ভারতে যান, তাহলে এটা কিন্তু তারেক রহমানের একটা নৈতিক পরাজয় হবে। এই ব্যাপারে আপনারা এই ব্যাপারে আসলে এখন পর্যন্ত যা কিছু হয়েছে এইটার আপনি লাস্ট কনক্লুশন এটাই টানতে পারেন যে এখন যদি শেখ হাসিনার কণ্ঠ রুদ্ধ না হয়, ভারত সরকার যদি কণ্ঠ রোধ করে তারেক রহমানকে জানিয়ে না দেন যে যে হ্যাঁ একটা নোট ভার্বাল দিয়ে জানিয়ে দিতে পারেন, অর্থাৎ কূটনৈতিক পত্রের মাধ্যমে যে শেখ হাসিনার কণ্ঠ রোধ করা হয়েছে, তিনি আর কোথাও পাবলিকলি স্টেটমেন্ট দিবেন না, কথা বলবেন না, এটা আমরা নিশ্চিত করেছি, এখন আপনি ভারতে আসুন। ভারত সরকার যদি এইরকম ভাবে লিখিত না জানায়, তারেক রহমান ভারতে যাওয়া মানেই তারেক রহমানের একটা নৈতিক পরাজয়, অবস্থানের আপনার পরিবর্তন। এখন দেখুন এই যে অবস্থাটা দাঁড়িয়েছে, এই অবস্থাটা কি তারেক রহমান বা তিনি যাদেরকে সন্তুষ্ট রাখতে চান তাদেরকে আর তিনি কতভাবে সন্তুষ্ট রাখবেন? এই অবস্থানটা তো তারেক রহমান ক্রিয়েট না করলেও পারতেন। আমি তারেক রহমানকে ব্যক্তিগতভাবে বলছি, আসলে তারেক রহমানের সরকারকে বলতে হবে, তার পররাষ্ট্র মন্ত্রণালয় বা যারা যারা এটা ক্রিয়েট করে আর কি। আমি মনে করি এটা সম্পূর্ণরূপে আপনার একটা পরিহারযোগ্য শর্ত তারেক রহমান আরোপ করেছেন, যেটাতে আসলে আমরা যেটা বুঝি যে তারেক রহমান এই শর্তে জিততে পারবেন না, অর্থাৎ ভারত শেখ হাসিনার কণ্ঠ রোধ করবে না। আপনারাও জানেন সাকিব আলী নামে এক এক্স ফরেন সার্ভিস অফিসার, সে এখন এক্সই হতো কারণ সে চাকরি ছেড়েছে, কিন্তু তার চাকরির মেয়াদও থাকতো না। সে যদি চাকরি করতো রিটায়ারমেন্টে যেত, তার এতদিনে রিটায়ারমেন্ট হয়ে যেত। সেই সাকিব আলী হলো লতিফুর রহমান, যে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিল 2001 সালে। সেই লতিফুর রহমানের মেয়ের জামাই, অবশ্য মেয়ের জামাই এখন আর বলার দরকার নেই কারণ মেয়ে আর জামাইয়ের মধ্যে এখন বর্তমানে ডিভোর্স হয়ে গেছে। এই সাকিব আলী একটা কথা বলেছে যে এই শেখ হাসিনাকে নিয়ে তারেক রহমান আর ভারত সরকারের মধ্যে যে অচলাবস্থা তৈরি হয়েছে, এইটা শেখ হাসিনার মৃত্যু ছাড়া আর কোনো সমাধান নাই। সাকিব আলী গিলে টিলে বলেছে, বাট কথাটার মিনিং হলো এইটা। এখন এটা সে কতটা অনৈতিক, মানুষের মৃত্যু চাওয়া, একজন পাকিস্তানি সেকুলার হিসেবে সাকিব আলীর ওই বক্তব্যে আমি যাচ্ছি না, মানে এখানে খারাপ ভালো, কিন্তু সাকিব আলীর এই বোধোদয়টা বা সাকিব আলীর এই আন্ডারস্ট্যান্ডিংটা এক ধরনের সঠিক। সঠিকটা কি রকম? যদি শেখ হাসিনা আজকে মরে যান, তাহলে ভারত তারেক রহমানের মধ্যে একটা অচল অবস্থা আজকে কেটে যাচ্ছে। আর শেখ হাসিনা যদি আগামী 15 বছর বাঁচেন, তারেক রহমানের সরকার আর ভারত সরকারের মধ্যে এই অচল অবস্থা 15 বছর আপনার লিঙ্গার করবে। যাও কি এই আপনারা বুঝতে পারছেন, এটা নিয়েও আমি আর বেশি কথা বলতে চাই না। এখন আরেকটা আলোচনা বাংলাদেশে তারেক রহমানের সমর্থকরা করছেন যে ভারত কেন এত উদ্গ্রীব তারেক রহমানকে ভারতে নেওয়ার জন্য।
আপাত দৃষ্টিতে তো তাই মনে হয়। ভারত সরকার, বিশেষ করে ভারতের যিনি হাই কমিশনার আছেন, তিনি তো বলছেন যে দুই প্রধানমন্ত্রী একসাথে বসলে অনেক সমস্যার সমাধান হবে। মূলত এইটা, এবং ভারতীয় পত্র পত্রিকায় তারা যে, বা ভারতীয় পত্র পত্রিকায় যেসব আলোচনা হয়, এইটার ভিত্তিতে কিন্তু বলা হচ্ছে যে ভারত সরকার কেন তারেক রহমানকে ভারতে নেওয়ার জন্য এত উদ্গ্রীব। আমি মনে করি ভারত সরকার কেন উদ্গ্রীব, এটা হলো যে ভারত সরকার যদি মানে এটা দেখা যায় যে একটা নতুন সরকার এসে ভারত সফর করছে, এইটা ভারত একটা নতুন উদীয়মান পরাশক্তি হিসাবে তার জন্য এক ধরনের গৌরবের বিষয় হতে পারে। যদিও মনে করি যে এই গৌরবের বিষয়টা আসলে কোনো মানে শক্তিশালী চিন্তা থেকে বের হচ্ছে না। ভারত রাষ্ট্রটাও তো আমাদের বুঝতে হবে, বাংলাদেশ রাষ্ট্র, ভারত রাষ্ট্র যারা চালায়, সার্বিকভাবে এখানে চিন্তা শক্তির একটা সীমাবদ্ধতা আছে। তবে এটা তো ওইভাবে আপনি পজিটিভ, মানে ওইভাবে বিশ্লেষণ করা ছাড়া তো আর কোনো কারণ নাই। আর বাংলাদেশের জঙ্গিরা যেটা দেখাতে চাচ্ছে, অর্থাৎ তারেক রহমানের সমর্থকরা, যে ভারত সরকার এখন উন্মাদ হয়ে গেছে, তারেক রহমান যদি ভারত সফর না করেন ভারতের বাণিজ্য যাবে, ভারতের ব্যবসা বাণিজ্য সব যাবে। বাণিজ্যতের কথা বাদ দেন, ব্যবসা বাণিজ্য কি যাবে? তারেক রহমান ভারতে সফর করুন বা না করুন, বাংলাদেশ ভারত থেকে যেসব পণ্য কেনে সেটাকে নাকি তিনি অ্যাভয়েড করতে পারবেন? পারবেন না তো। ফলে এই যুক্তিটার কোনো মূল্য নাই যে ভারতীয়রা পাগল হয়ে গেছে যাতে ভারতের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ না হয়। ব্যবসা বাণিজ্য বরং উল্টোটা বন্ধ হয়ে গেছে, যে অর্থাৎ বাংলাদেশ ভারতের কাছে কিছু বিক্রি করতে পারবে না, কিন্তু ভারত যা যা বিক্রি করে বাংলাদেশে সেই সেই বিক্রিগুলো কিন্তু অব্যাহত থাকবে। ফলে ভারত কিন্তু এটা ভালোভাবেই জানে যে ওই জায়গাটা বন্ধ হবে না, ফলে বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে ভারত। এই জন্য তারেক রহমানকে ভারতে নিতে চাচ্ছে। এইটাও কিন্তু খুব শক্ত যুক্তি না। আমি মনে করি ভারত নিতে চাচ্ছে, এটা স্বাভাবিক ABCD কূটনীতি। আর ভারত নিতে চাচ্ছে কিনা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা ভারতের কর্তৃপক্ষ থেকে এটা কিন্তু খুব একটা স্পষ্ট না। আমার কেন জানি মনে হয়, আমার আন্ডারস্ট্যান্ডিং হলো যে তারেক রহমান যেমন ভারতে যেতে পারবে না, ভারতও তারেক রহমানকে, এটা কিন্তু আমি বারবার বলে এসেছি, ভারতও চায় না তারেক রহমান ভারতে যাক। অর্থাৎ আমি এটাও বুঝি যে তারেক রহমান যতদিনই ক্ষমতায় থাকুন উনি আসলে ভারতে আলটিমেটলি যেতে পারবেন না। এটা ভারত যাই করুক, ওনাকে আসলে ঠিকভাবে ওনার শর্ত তো গ্রহণ করবেই না, কোনো শর্তেই আসলে তারেক রহমানকে গ্রহণ করবে না। তারেক রহমানকে ভারত যেতে হলে একটু অপমান মাথায় নিয়ে যেতে হবে, সেই অপমান আসলে তারেক রহমান কোনোভাবে কাটাতে পারবেন না। আমরা এটা দেখি কি হয়। আরো একটা জিনিস দেখেন, বাংলাদেশে যারা তারেক রহমানের পক্ষে যারা কন্টেন্ট ক্রিয়েট করে বা টক শো করে, যারা বুদ্ধিজীবী তারেক রহমানের, এদের চিন্তার দৌড়, চিন্তা কত প্রখর, এমনকি গোলাম মাওলা রনি পর্যন্ত এরা পেঁচিয়ে ঘুরিয়ে যেটা বলে না কিন্তু বলতে চায় যে ভারত তারেক রহমানকে এখন সফরে নিয়ে হানি ট্র্যাপ করবে। হানি ট্র্যাপ কথাটা আপনারা সবাই জানেন। সোজা কথাই হলো যে তারেক রহমানকে ভারত সরকার ভারতে নিতে চাচ্ছে এই জন্য যে তারেক রহমান যখন ভারতে থাকবেন 2 রাত বা 3 রাত রাত্রি যাপন করবেন, তখন তারেক রহমানের বিছানায় একটা সুন্দরী নারীকে পাঠিয়ে দেওয়া হবে ভারত সরকারের তরফ থেকে, সেইটাকে ছবি তোলা হবে, সেই ছবি রেখে দিয়ে তারেক রহমানকে ব্ল্যাকমেইল করবে। আমি না অবাক হয়ে যাই বাংলাদেশে। আমি যে, আপনারা নিশ্চয়, আমি পাকিস্তানি সেকুলার নামে আরেকটা বক্তব্য রাখবো, ভিডিওতে ছাড়বো। বাংলাদেশের যারা পাকিস্তানি সেকুলার, এই যে তারেক রহমানের সমর্থকরা, বুদ্ধিজীবী যারা যারা এগুলা ব্যাখ্যা করে, আপনারা দেখেন তাদের চিন্তা কত উর্বর। একজন প্রধানমন্ত্রী সেখানে যাবে, সে সাথে তার স্ত্রী থাকতে পারে, তার কন্যা থাকতে পারে, নাও থাকতে পারে, শত শত সিকিউরিটির লোক থাকবে, তারেক রহমানের নিজস্ব সিকিউরিটির লোক থাকবে, SSF এর লোক থাকবে, আশেপাশে হোটেলে এদেরকে জায়গা দিতে হবে, এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। এই জায়গায় ভারত সরকার তারেক রহমানের বিছানায় নারী পাঠিয়ে ছবি বা ভিডিও তুলে রাখবে, এই জল্পনা কল্পনা তারা ছাড়াচ্ছে। এবং এরা মুখে বলে না, কিন্তু ওই ঘটনাটা হানি ট্র্যাপ ব্যাখ্যা করে এবং বলে যে তারেক রহমান গেলে এই ধরনেরও বিপদ হতে পারে।
বুঝতে পারছেন আপনারা এই বুদ্ধিজীবীগুলার মানে মাথা কত উর্বর। আমাদের দৃষ্টিতে এটা আসলে পাগলামি মনে হতে পারে, আমরা যারা আসলে যুক্তির চর্চা করি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের লোক, যে এরা তো উন্মাদ হয়ে গেছে। আসলে দেখুন, উন্মাদ তো হয়েই গেছে এবং এই উন্মাদনাটাকে অনেকে কিন্তু গ্রহণ করে। এই যে কিছুদিন আগে দেখেছেন সলিমুল্লাহ বলল যে বঙ্গবন্ধুর আমলে বাকশাল রচনা করে 10,000 মানুষের চামড়া উৎপাদন করা হয়েছে, অর্থাৎ তাদের গরুর চামড়া যেভাবে খালাই করা হয়, খালাই শব্দটার আরো বাংলা নিশ্চয়ই সুন্দর শব্দ আছে, মনে আসছে না এই মুহূর্তে, কোরবানিতে বা অন্যান্য সময় গরু জবাই করে, ছাগল জবাই করে যেভাবে চামড়াটাকে আপনার আলাদা করা হয়, সেইভাবে নাকি 10,000 মানুষের চামড়া আলাদা করা হয়েছিল বঙ্গবন্ধু বাকশাল গঠনের পর। এটা সলিমুল্লাহ খান বলেছে। আপনারা চিন্তা করতে পারেন, এটাকে আপনার আপাতত দৃষ্টিতে মনে হবে যে পাগলামি, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা এগুলা বিশ্বাস করে এবং এইটাকে শেখ কামাল ব্যাংক ডাকাতি করেছে, এটা বাংলাদেশের অনেক এই স্বাধীনতা বিরোধীরা বিশ্বাস করে না। এইভাবে কিন্তু তারা জিনিসগুলা উৎপাদন করে বা বক্তব্যগুলা রাখে, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা এগুলোকে গুরুত্ব সহকারে এগুলা নিয়ে কথা বলার আসলে প্রয়োজনীয়তা অনুভব করেন না। আমি মনে করি যে এগুলো নিয়ে কথা বলার প্রয়োজনীয়তা আছে এবং আমি যথারীতি কথা বলে যাব। আশা করি বন্ধুরা আপনারা আমার কথাগুলো শুনবেন, কারণ ওরা যাই বলে সেটাই ইতিহাস হয়েছে। আপনারা আরেক পাকিস্তানি সেকুলার মহিউদ্দিনের দেখেছেন, সে বলেছে যে জাতির পিতা যদি কাউকে করতে হয় রেড ক্লিফকে করো। রেড কে এক ইংরেজ, যিনি সীমানা নির্ধারণ করেছিলেন। হ্যাঁ, এই হলো গিয়ে পাকিস্তানি সেকুলারদের চিন্তার দৌড়। তাদের সর্বশেষ চিন্তা যেটা একেবারে সবাই বলার চেষ্টা করছে, যারা তারেক রহমানের পক্ষে বিশ্লেষণ করেন, তারেক রহমানকে ভারত দ্রুত ভারতে নিতে চায়, কারণ হলো তাকে হানি ট্র্যাপ করা হবে। ও মাই গড। আর কিছু মানে পেরিফেরিতে কিছু জঙ্গি আছে, তারা বলছে যে তারেক রহমান ভারতে না গেলে ভারতের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। আসলে কি ভারতের ব্যবসা বাণিজ্য বন্ধ হবে? তারেক রহমান যদি ভারতে না যান, এটা তারেক রহমানের ক্ষতি। আর আপনি বলবেন যে বাংলাদেশেরও ক্ষতি। বাংলাদেশের ক্ষতি কি তারেক রহমান, ইউনূস বা 2024-এর জঙ্গিরা কি বাংলাদেশের ক্ষতিকে কোনো পাত্তা দেয়? পাত্তা দেয় না, কারণ ওরা জানে যে বাংলাদেশের ক্ষতি আমরা যতই করি বাংলাদেশের মানুষ সাড়া দেয় অতি দেরিতে। আর শেখ হাসিনা যদি বাংলাদেশের মনে করেন যে 1 ঘন্টা লোডশেডিং হলো, বাংলাদেশের মানুষ রাস্তায় বের হয়ে যাবে। এই যে দুটা বড় পার্থক্য আছে আমাদের পুরা ন্যাশনাল সাইকিতে। শেখ হাসিনাকে সব হবে তগদ নগদ, তারপরে কেবল শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবেন। আর 2024-এর জঙ্গি কোয়ালিশনের কারো বাংলাদেশকে কিছু দিতে হবে না, বাংলাদেশ ধ্বংস হওয়া পর্যন্ত তারা ক্ষমতায় থাকতে পারবেন। এই অবস্থাটা নিয়ে আমাদের অনেক কাজ করার আছে না? এগুলো নিয়ে আসলে আমি কথা বলার চেষ্টা করছি বন্ধুরা। আজকে আরেকটা জিনিস বলে শেষ করি। তারেক রহমানের ভারত সফর ইত্যাদি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অত্যন্ত কঠোর 2টা বক্তৃতার পর ভারতের ফরেন মিনিস্ট্রি একটা আপনার দিয়েছে, কি বলে, একটা প্রতিক্রিয়া দিয়েছে, সেটা আমি একটু পড়ি। এই প্রতিক্রিয়াতে নতুন কিছু নাই, তবুও পড়ি। সেটা হলো, ইন্ডিয়া ডিজায়ার্স পজিটিভ, constructive and forward-looking relations with Bangladesh based on mutuality of interests and reciprocity. আপনি এই জায়গায় কোনো ভুল ধরতে পারবেন? যে ভারত চায় ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক। Based on mutuality of interests and reciprocity, পারস্পরিক স্বার্থ এবং আদান প্রদানের উপর ভিত্তি করে। বুঝেছেন? এই লাইনটার তর্জমা হচ্ছে, ভারত বাংলাদেশের সাথে ইতিবাচক, গঠনমূলক, ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়, যার ভিত্তি হবে পারস্পরিক স্বার্থ রক্ষা এবং পারস্পরিক লেনাদেনা। একদম সোজা, এখানে আর কোনো কিছু নাই। তারপরে তারা বলছে, আওয়ার পজিশন অন দ্য প্রেস কনফারেন্স বাই ফরমার পিএম নিডস নো রিপিটেশন। তারা বলছে যে আগের প্রধানমন্ত্রী, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যে প্রেস কনফারেন্স করেছেন সেটা সম্পর্কে ভারতের অবস্থান আগেই জানিয়েছে, এখন আর জানানোর দরকার নেই। সেই জানানোটা কি আপনাদের নিশ্চয়ই মনে আছে। ভারত সরকার বলেছিল যে শেখ হাসিনার প্রেস কনফারেন্স যে আয়োজন হচ্ছে তার উপর আমাদের কোনো হাত নেই, অর্থাৎ ভারত
কারো বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করে না, এই কথাটা যদি ট্রান্সলেশন করা হয়। আরেকটা কথা তারা বলেছিল যে ভারত সরকার শেখ হাসিনা ওইখানে কি বলেছেন না বলেছেন সেটার সাথে একমত পোষণ করে না। এই একমত পোষণ না করার সাথে আমার একটা সমালোচনা ছিল অতীতে, আমি এটাই এখন আর বলতে চাচ্ছি না। আরেকটা বলেছে, অন দ্য ইস্যু অফ এক্সট্রাডিশনস আওয়ার কনসিস্টেন্ট পজিশন হ্যাজ বিন দ্যাট দিস রিকোয়েস্টস আর বিং এক্সামিনড as part of our established processes। আর ওই যে ওরা বার্তা দিলেই বারবার বলে না তারেক রহমানের ফরেন মিনিস্ট্রি, যে শেখ হাসিনাকে এক্সট্রাডাইট মানে শেখ হাসিনাকে ফিরিয়ে দিন, আমাদের যে প্রত্যর্পণ চুক্তি আছে সেই অনুযায়ী। সেখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে এইটা আমরা পরীক্ষা নিরীক্ষা করছি, আমাদের যে প্রতিষ্ঠিত পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলা কি, আইনের বিষয় আছে, যেই দেশে তারা কাউকে পাঠাবে তার নিরাপত্তা ইত্যাদি সংক্রান্ত অনেক কিছু আছে। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে এই বিষয়টা ভারতের হাইকোর্টে উঠেছে। মজার বিষয় কি জানেন, মজার বিষয় হলো যে এক্সট্রাডিশন ট্রিটি কথাটা বলাটাই হলো শেখ হাসিনার প্রতি একটা অপমান। এই অপমানটা কিন্তু আমরা 2024-এর জঙ্গি উত্থানের সকল সদস্যরা শেখ হাসিনার প্রতি এসব অপমান করে যাচ্ছে, অব্যাহত রেখেছে, এবং আমাদেরকে কিন্তু সময় মতো শেখ হাসিনার প্রতি যে কোনো অপমানের আপনার পূর্ণ বলিষ্ঠ জবাব দিতে হবে, এবং এমন ভাবে প্রতিদান দিতে হবে যে ভবিষ্যৎ বাংলাদেশে আর কখনো যেন বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার প্রতি এই ধরনের অপমান কেউ করতে না পারে। শেখ হাসিনা তিনি বলছেন যে বাংলাদেশ, তার দেশ বাংলাদেশ গণতন্ত্র এবং জঙ্গিবাদের, উগ্রবাদের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। তিনি বলছেন যে এক বিপজ্জনক সন্ধিক্ষণে আমার দেশ দাঁড়িয়ে আছে, এবং সেখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে নাকি জঙ্গিরাই রাষ্ট্রটিকে শাসন করবে, এই একটি গুরুতর প্রশ্ন তিনি তুলেছেন। এবং 17 আগস্ট গতকাল সোমবার দিল্লির একটি ইংরেজি দৈনিকে শেখ হাসিনার একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। সেই নিবন্ধের শিরোনামটির অনুবাদ আমি আপনাদের শোনালাম। সেই নিবন্ধের শিরোনাম হচ্ছে এটি, যে গণতন্ত্র এবং উগ্রবাদের বিপজ্জনক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ। লেখার যে পুরো নির্যাস, তাতে একটা বিস্তারিত বর্ণনা, সেটা শেখ হাসিনা তার সময়ে তিনি বাংলাদেশকে কিভাবে গড়ে তোলার চেষ্টা করেছিলেন সে অংশটি যেমন আছে, কিভাবে বাংলাদেশ ধ্বংস হচ্ছে তারও একটা বিস্তারিত বর্ণনা সেখানে আছে। তার মধ্যে তিনি দুটি অনুচ্ছেদ উল্লেখ করেছেন যে কিভাবে বাংলাদেশে জঙ্গিবাদ, জঙ্গি গোষ্ঠীগুলি কিভাবে বাংলাদেশকে আবার গ্রাস করছে এবং নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে, রাষ্ট্রকে পরিচালনা করার দিকে তারা এগোচ্ছে কিভাবে, তার একটা বড় বয়ান এবং আশঙ্কা প্রকাশ করে তিনি অনেক কথা লিখেছেন। এবং সেখানে তিনি বাংলাদেশের মানে তার জমানায় তিনি বলছেন যে তার জমানায় নিষ্ক্রিয় হয়ে যাওয়া, নিশ্চিহ্ন হয়ে যাওয়া জঙ্গি গোষ্ঠীগুলি আবার কিভাবে বাংলাদেশে মাথাচাড়া দিয়েছে সে কথাও তিনি সেখানে উল্লেখ করেছেন। 17 আগস্ট তারিখটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ ঠিক 20 বছর আগে 2005-এর 17 আগস্ট বাংলাদেশে একটা অভাবনীয় ঘটনা, শুধু বাংলাদেশ বা এই উপমহাদেশ নয়, গোটা পৃথিবীর জন্য সেই ঘটনাটি ছিল একটি অভাবনীয়, অকল্পনীয় ঘটনা। সেটি হচ্ছে যে বাংলাদেশের 64টি জেলার মধ্যে 63টি জেলাতে 500 জায়গায় একই সঙ্গে বিস্ফোরণ হয়েছিল। সৌভাগ্যবশত সেই বিস্ফোরণে প্রাণ গিয়েছিল 2 জনের, কিন্তু আহত হয়েছিলেন প্রায় 200-র বেশি মানুষ। কিন্তু এই যে ঘটনা, এই ঘটনাটি সেই ঘটনা যেখানে কজন মারা গিয়েছেন, কজন আহত হয়েছেন, এইটা মুখ্য নয়। মুখ্য হচ্ছে যে জঙ্গি গোষ্ঠীগুলি তারা কিভাবে রাষ্ট্রকে চ্যালেঞ্জ জানানোর জায়গায় পৌঁছে গিয়েছিল সেটা দেখিয়ে দিয়েছিল ওই ঘটনা 2005-এ। যে একটা দেশ যেখানে নির্বাচিত সরকার আছে, পুলিশ আছে, সেনা আছে, তার মধ্যেও কিভাবে জঙ্গিরা এমন নেটওয়ার্ক তৈরি করতে পারলো যে একসঙ্গে 500 জায়গায় তারা বিস্ফোরণ ঘটিয়ে তারা জানান দিল যে আমরা ছিলাম, আমরা আছি। সেই যে ঘটনা, সেই ঘটনা কিন্তু গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল যে এইটা যদি একটা দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি হয় তাহলে এটা তো শুধু একটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা ক্রমে অন্য দেশ এবং গোটা বিশ্বকে গ্রাস করবে। ফলে এই সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে
পরবর্তীকালে গোটা বিশ্ব জুড়ে প্রচুর গবেষণা হয়েছে, প্রচুর কাজকর্ম হয়েছে এবং বহু দেশ বাংলাদেশের ওই ঘটনা থেকে শিক্ষা নিয়েছে। বাংলাদেশ নিজেও সে শিক্ষা নিয়েছিল, সেটি শেখ হাসিনা উল্লেখ করেছেন যে তিনি যে 2008 সালে আবার সরকার গঠন করার সুযোগ পেয়েছিলেন, তারপর 2024 পর্যন্ত তার কার্যধারার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল জঙ্গিবাদকে, জঙ্গিদের নিকাশ করা বা জঙ্গিবাদী সংগঠনগুলিকে নিকেশ করা, এবং তিনি তাতে যে সফল হয়েছিলেন সেটা গোটা বিশ্ব জানে, বাংলাদেশের মানুষ তো জানেই। তিনি এখন বলছেন যে সেই যে সংগঠনগুলি আওয়ামী লীগের জমানাতে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, সেই সংগঠনগুলি এখন বাংলাদেশে প্রবলভাবে সক্রিয় এবং তারা প্রশাসনে, সরকারে, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে তারা এখন এমন এমন পদে বসে আছেন যে তারা রাষ্ট্র পরিচালনার জায়গায় চলে যাচ্ছে। এই বিষয়ে তিনি উৎকণ্ঠা প্রকাশ করেছেন। আপনারা জানেন যে 5 আগস্ট শেখ হাসিনার একটি বক্তব্য জানিয়ে এখন ভারত বাংলাদেশের সম্পর্ক আবার নতুন করে একটা উত্তেজনাময় পরিস্থিতি বিরাজ করছে। সেই ভাষণে, অর্থাৎ সেই যে প্রেস কনফারেন্স তিনি ডেকেছিলেন, সেখানে প্রারম্ভিক ভাষণে কিন্তু তিনি এই উগ্রবাদের সমস্যার কথা বলেছিলেন এবং বাংলাদেশের তারেক রহমানের সরকার সেই ভাষণকে উল্লেখ করে তারা যে বিবৃতি দিয়েছিল, তারা বলেছিল যে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বকে অবমাননা করার শামিল। শেখ হাসিনার ওই বক্তব্য নিয়ে বাংলাদেশ সরকার তাদের মতো করে রাজনীতির বয়ান সাজাতে পারেন। শেখ হাসিনাও একজন রাজনৈতিক নেত্রী, তিনি তার মতো করে রাজনীতির বয়ান সাজাতে পারেন। তিনি আওয়ামী লীগের সভানেত্রী, তিনি 5 বারের সাবেক প্রধানমন্ত্রী, 2 বারের বিরোধী দলনেত্রী, তিনি তার মতো করে তার কথা বলছেন এবং তিনি দেশে নেই, দেশ থেকে তাকে একটা ঝুঁকির মধ্যে তাকে দেশ ছেড়ে চলে আসতে হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই কথাগুলিকে শুধুমাত্র শেখ হাসিনাই বলছেন? এটা কিন্তু খুব বড় প্রশ্ন, কারণ বলা হচ্ছে যে 5 আগস্ট শেখ হাসিনা যে কথা বলেছেন বা বিভিন্ন সাক্ষাৎকারে তিনি যে কথা বলেছেন, সেই কারণেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এখনো চূড়ান্ত করা যায়নি। বলা হচ্ছে যে শেখ হাসিনার প্রত্যর্পণটাই এখন সর্বাগ্রে করতে হবে, তার কারণ 5 আগস্ট তিনি আসলে বাংলাদেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানিয়েছেন, অতএব তার বিচার আগে করা দরকার। এখন যে আলোচনাটি আমি করতে চাই যে এই কথাগুলি শুধু কি শেখ হাসিনা বলছেন? আমি প্রথমে আসি রাষ্ট্রসংঘের সাম্প্রতিক যে রিপোর্ট। রাষ্ট্রসংঘের আপনারা জানেন যে অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশন মনিটরিং টিম তারা যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতে ভারতীয় উপমহাদেশ সম্পর্কে একটা আলাদা অধ্যায় আছে। সেই অধ্যায়ের একটা বড় অংশ জুড়ে আছে কিন্তু বাংলাদেশ, এবং তারা বলছে যে আল কায়দা এবং জেএমবি, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ, এই যে দুটি জঙ্গি সংগঠন, তারা কিভাবে ছোট ছোট গোষ্ঠীতে বিভিন্ন নামে তারা বাংলাদেশে কিভাবে আবার নতুন করে তাদের নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে এবং তারা যে অত্যন্ত সক্রিয়, সেই কথা রাষ্ট্রসংঘের রিপোর্টে বলা হয়েছে। রাষ্ট্রসংঘের রিপোর্ট নিয়ে এত কথা বলার এইটাই কারণ যে রাষ্ট্রসংঘ তারা বিভিন্ন দেশের গোয়েন্দা বাহিনীর কাছ থেকেই কিন্তু এই তথ্য সংগ্রহ করে, ফলে বাংলাদেশের গোয়েন্দা বাহিনীও তাদেরকে এই তথ্য দিয়েছে তাদের দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিটা কি। শুধুমাত্র তাই নয়, আমরা যদি দেখি বাংলাদেশের কারা দপ্তরের মহাপরিদর্শক তার যে সাম্প্রতিক সাংবাদিক বৈঠক, সেখানে তিনি বলেছেন যে গণ অভ্যুত্থানের সময় জেল ভেঙে যে বিপুল সংখ্যক আসামি পালিয়ে গিয়েছিল, তাদের একটা বড় অংশকে এখনো কিন্তু ধরা সম্ভব হয়নি এবং খুব মারণাস্ত্র, এমন সব ভয়ানক মারণাস্ত্র তাদের সঙ্গে তারা লুট করেছিল, সেগুলিও তাদের কাছে রয়েছে। যেটা জানা যাচ্ছে বিভিন্ন গোয়েন্দা সূত্র থেকে যে এই মারণাস্ত্রগুলি বিভিন্ন জঙ্গি সংগঠনের হাতে গিয়েছে। এর সঙ্গে বাংলাদেশ মিডিয়া, প্রথম সারির প্রায় সব মিডিয়া, আপনারা জানেন যে আমি সম্প্রতি এই নিয়ে ওয়ালে কিছু লেখালেখিও করেছিলাম এবং ভিডিও আমি করেছিলাম। তারপরে আমি লক্ষ্য করেছি যে বাংলাদেশের প্রথম সারির বেশ কিছু মিডিয়া তারাও এই বিষয় নিয়ে লেখালেখি করছে যে সাম্প্রতিককালে, অর্থাৎ অতি সাম্প্রতিক অতীতে বাংলাদেশের ঢাকা এবং আরো কয়েকটি জায়গাতে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিন্তু তার থেকেও বড় যে বিষয়টি, সেটি হচ্ছে যে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে। ভয়ের কারণ যেটা, সেটা 2005-এর সঙ্গে 2026-এর মিল যেখানে, সেটি হচ্ছে যে এই যে বিস্ফোরক উদ্ধার হচ্ছে, এই বিস্ফোরকের উপস্থিতির কথাটা সাধারণ মানুষ প্রথম জানতে পারছে, তারা নজর করছেন, তারপর
পুলিশে খবর যাচ্ছে, তারপরে বোম স্কোয়াড যাচ্ছে, গোয়েন্দারা যাচ্ছে। অর্থাৎ গোয়েন্দারা স্বতঃপ্রণোদিত হয়ে তারা কোনো অভিযান করে এগুলি উদ্ধার করেছে এরকমটি কিন্তু সাম্প্রতিক অতীতে মানে নিকট অতীতে নেই। বরং যে সমস্যাটা দেখা দিচ্ছে যে অতীতে যেভাবে অভিযান চালিয়ে এই ধরনের বিস্ফোরক বস্তু উদ্ধার করা হতো, জঙ্গি তৎপরতা চলাকালীন সেখানে অভিযান চালানো হতো, সেই বিষয়গুলি প্রায় কার্যত বন্ধ হয়ে গেছে। বরং এটাও ঘটনা যে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে প্রায়শই নানান ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটছে। একটি মাদ্রাসাতে তো বাড়ির বিরাট অংশ উড়ে গিয়েছে বিস্ফোরণে। একটি বাড়ি থেকে সম্প্রতি ঢাকার মানে জঙ্গি দমন পুলিশ তারা বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে। এই যে ঘটনাগুলি ঘটছে, এই ঘটনাগুলি কি ইঙ্গিত করে? এই ঘটনাগুলি এটাই ইঙ্গিত করে যে বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি যতই দাবি করুন যে বাংলাদেশে জঙ্গিবাদ কোনো সমস্যা নয়, কিন্তু তার পুলিশ, তার গোয়েন্দা বাহিনীর যে কার্যকলাপ এবং তাদের যে রিপোর্ট এবং দেশের চলমান ঘটনাবলী এবং রাষ্ট্রসংঘের রিপোর্ট, এই সবটাকে যদি মেলানো যায় তাহলে দেখা যাবে যে কথাগুলি শেখ হাসিনা বলছেন, বেশি বলছেন, বারে বারে বলছেন, কিন্তু মিথ্যে বলছেন না, সত্যিটাই বলছেন। তিনি তার দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। ফলে যে কারণে তিনি ওই রকম একটি গুরুতর প্রশ্ন উত্থাপন করেছেন যে গণতন্ত্র এবং উগ্রবাদের বিপজ্জনক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ। দেখা যাচ্ছে যে রাষ্ট্রসংঘ যে রিপোর্ট করেছে তারা বলছে যে বাংলাদেশে আবার নানানভাবে সক্রিয় এবং ছোট 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 গোষ্ঠীতে বিভক্ত হয়ে জঙ্গি সংগঠনগুলি বিভিন্ন ধরনের নাম নিয়ে তারা কিন্তু যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে। অন্যদিকে সাম্প্রতিক ঘটনাগুলির কথাও আমি আপনাদের বললাম। বাংলাদেশ পুলিশের যে গোয়েন্দা রিপোর্ট এবং সম্প্রতি পুলিশ পরবর্তীকালে বিষয়টিকে সরকারিভাবে স্বীকার না করলেও পুলিশের সদর দপ্তর থেকে যে মানে বাংলাদেশের বিভিন্ন নিচুতলার পুলিশের মানে অফিসগুলিতে এবং থানাগুলিতে যে বার্তা পাঠানো হয়েছিল সেখানেও কিন্তু সম্ভাব্য জঙ্গি হামলার বিষয় নিয়ে সতর্ক করা হয়েছিল। ফলে দেখা যাচ্ছে যে ঘটনা ঘটছে, কিন্তু যেহেতু শেখ হাসিনা বলছেন যে বাংলাদেশ জঙ্গিবাদের আবার নতুন করে মাথাচাড়া দিয়েছে, সন্ত্রাসীরা আবার মাথাচাড়া দিয়েছে, ফলে এটাই যেন একটা রাজনীতি যে শেখ হাসিনা যা বলবেন সেটাকেই মিথ্যে প্রতিপন্ন করতে হবে বা অস্বীকার করতে হবে। ঘটনা ঘটছে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব, এটাই দুর্ভাগ্যের যে রাজনৈতিক নেতৃত্ব কিন্তু কিছুতেই এই ব্যাপারে তারা স্বীকার করছেন না যে দেশে এই সমস্যাটি কতটা ভয়ানক আকার ধারণ করেছে। কিন্তু খোদ আন্তর্জাতিক সংস্থা, যে সংস্থাকে সবাই মানে, এমনকি শেখ হাসিনাকে সাজা দেওয়ার জন্য বাংলাদেশ সরকার যে প্রতিষ্ঠানের রিপোর্টকে সবচেয়ে বড় হাতিয়ার করেছে, অর্থাৎ রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিল, সেই রাষ্ট্রসংঘই কিন্তু বলছে যে বাংলাদেশে জঙ্গিবাদের ঝুঁকি কি পরিমাণে বেড়ে গিয়েছে। ফলে কথাটা শুধুমাত্র শেখ হাসিনা বলছেন বলেই মিথ্যে বলছেন, রাজনৈতিক উদ্দেশ্যে বলছেন, প্রতিহিংসা পরায়ণ হয়ে বলছেন, এইভাবে বিষয়টিকে কিন্তু উড়িয়ে দেওয়ার নয়। আমরা ভারতীয়রা এই ব্যাপারে উদ্বিগ্ন এই কারণে যে বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। ফলে বাংলাদেশে যদি আবার জঙ্গিবাদ এইভাবে মাথাচাড়া দেয়, আবার উগ্রবাদীরা এইভাবে দেশের যাবতীয় কিছুকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তার ফল ভোগ করতে হবে ভারতকেও, মায়ানমারকেও এবং অন্যান্য দেশকেও। ফলে বিষয়টি মোটেই হালকা করে দেখার নয়, শেখ হাসিনা বলছেন বলেই তুড়ি মেরে অভিযোগগুলিকে উড়িয়ে দেওয়ার নয়, বরং বাংলাদেশের দেশপ্রেমিক বাংলাদেশের মানুষের এটাই বরং কর্তব্য যে এই ঘটনাগুলি কিভাবে মোকাবিলা করা যায় এবং তার জন্য উপযুক্ত জায়গায় উপযুক্ত চাপ তৈরি করাও তাদের একটা দেশপ্রেমিক কর্তব্য বলেই আমার মনে হয়।